আমি মতুর রহমান, মুন্সি মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। আপনারা সবাই ভালো আছেন এবং এই বসন্তের শীতল সন্ধ্যায় আমার উষ্ণ সম্বর্ধনা রইল এবং আপনারা সবাই ভালো থাকেন। আমি আমার পাঠ্যক্রমের দিকে চলে যেতে যাচ্ছি। গতদিন আপনাদের সাথে আলোচনার পর্বে শেষ করে আজকে আমার পাঠ্যসূচিতে আছে মাধ্যমিক শিক্ষাক্রম। প্রথম পরিচ্ছেদের যেটা আছে সেটা হচ্ছে যে শিক্ষাক্রমটা কি। আমরা যদি সেটা বলি, শিক্ষাক্রম হচ্ছে কারিকুলাম। আমরা পাঠ্যপুস্তকের কারিকুলাম বা শিক্ষার কারিকুলাম নিয়ে আমরা কথা বলবো। কারিকুলামটা প্রত্যেক প্রচেষ্টারই বা মাত্রায় একটা লক্ষ্যমুখী থাকে। আমরা যে কাজগুলো করে থাকি সেসব এক বা একাধিক উদ্দেশ্য অর্জনের পরিচালিত হয়। আর এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরিকল্পনার প্রয়োজন হয়। সাধারণভাবে শিক্ষাক্রম হচ্ছে সুনির্দিষ্ট কাঠামো, স্তর ভিত্তিক সুবিন্যস্ত বিশেষ এক ধরনের পরিকল্পনা। শিক্ষায় যেসব উপাদান আছে তার মধ্যে শিক্ষাক্রম একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে শিক্ষাবিদরা মনে করেন। তাই শিক্ষাক্রমকে বাদ দিয়ে শিক্ষা কার্যক্রম হতে পারে না। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা লাভ। জ্ঞান অর্জন ও শিক্ষা সীমাহীন, কিন্তু বিদ্যালয়ে সময় সংক্ষিপ্ত। তাই বলা হয় শিক্ষা জীবনের বিশেষ পর্যায়ে কয়েক বছর কর্তব্য বিষয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে বা যে সামাজিক যোগ্যতা অর্জন করতে পারে তাই শিক্ষাক্রম। সার্বিক অর্থে হচ্ছে যে শিক্ষাক্রমে এক ব্যাপক ব্যাপার। এর সংজ্ঞা দিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। শিক্ষা একটি সর্বপ্রথম ব্যবহার করেন রোমান শিক্ষাবিদ সিনারেলো। শিক্ষা জাতির অভিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে শিক্ষাক্রমের যাবতীয় কাজ আবর্তিত হয়। সেদিক থেকে শিক্ষাক্রমের ভিত্তি হচ্ছে শিক্ষা জাতির শিক্ষা ব্যবস্থার অভিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য। জাতির চাহিদা ও প্রয়োজনের নিরিখে শিক্ষার অভিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিরূপিত হয়ে থাকে। অর্থাৎ যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্যের প্রধান উৎস হলো সেই জাতির চাহিদা ও আশা। দেশ বা জাতির অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্রিয়াকলাপের ভিত্তিতে জাতীয় চাহিদা ও আশাকাঙ্ক্ষা নির্ণীত হয়ে থাকে। আর এসবের মূল হচ্ছে জাতীয় জীবন দর্শন। জীবন দর্শন থেকে শিক্ষার দর্শনের উৎপত্তি, আর শিক্ষা দর্শনই শিক্ষার সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের বিশিষ্ট ভূমিকা পালন করে থাকে। ভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থায় সাধারণ বিশেষ উদ্দেশ্যের প্রয়োজনীয়তা অনুভূত হয়। অর্থাৎ এই উদ্দেশ্যের মধ্যে বিদ্রুত থাকে কোনো দেশ বা জাতির চাহিদা বা আশাকাঙ্ক্ষা। যে কোনো শিক্ষা স্তরের সাধারণ ও জীবনের উদ্দেশ্যে নিরিখে স্তরের অন্তর্গত সেই বিষয়ে শেখানোর উদ্দেশ্য বলেই নির্ধারণ হয়। এইসব কিছু অর্জনের লক্ষ্যে এই শিক্ষাক্রম পরিকল্পনা প্রণয়নের বাস্তবায়ন করা হয়। শিক্ষা ব্যবস্থার মূল উপাদান হচ্ছে শিক্ষাক্রম। এতে একটি বিশেষ স্তরের শিক্ষণীয় বিষয়ের নির্দিষ্ট বা পূর্ণাঙ্গ রূপরেখা বর্ণিত হয়ে থাকে। শিক্ষাক্রমকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পূর্ণাঙ্গ পরিকল্পনা হিসাবে অভিহিত করা হয়েছে।
সুবিন্যস্তভাবে পরিচালনা করা হয় তার সামগ্রিক পরিকল্পনার রূপরেখাকে শিক্ষাক্রমে বলা হয়। তাহলে আমরা শিক্ষাক্রমের উপস্থিতি এবং শিক্ষাক্রমের উদ্দেশ্য যদি আমরা বলি, শিক্ষাক্রমের উদ্দেশ্যটা কি? একসময় শিক্ষাক্রম আর পাঠ্যসূচিকে দুইটি আলাদা ধারণা হিসেবে না ভেবে একটি অপরটি সার্থক শব্দগুলি গণ্য করা হতো। শিক্ষা বিষয়ে শিক্ষাক্রম যখন একটি শিক্ষণীয় বিষয় হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতে থাকে, তখন শিক্ষাক্রম সম্পর্কে নানা চিন্তা ভাবনা গবেষণার ফলে শিক্ষাক্রমের প্রণয়নের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নিশ্চিত। বর্তমানে শিক্ষাক্রম বা কারিকুলাম, অবজেক্টিভ অফ কারিকুলাম প্রণয়নের বিশ্বব্যাপী যে বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, তার প্রধান ধাপগুলো হচ্ছে: শিক্ষাক্রম প্রণয়ের বিবেচ্য দিক 1, 2 হচ্ছে জরিপের মাধ্যমে শিক্ষাক্রম প্রণয়নের উল্লেখযোগ্য সূচক চিহ্নিতকরণ, 3 উদ্দেশ্য নিরূপণ, 4 বিষয়বস্তু চিহ্নিতকরণ, 5 রচনা বা গ্রিক মূল্যায়ন প্রান্তকরণ, 5 বিস্তরণ, প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়ন ও প্রশিক্ষণ আয়োজন, 7 মূল্যায়ন ও গুণগত মান নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি দেখলাম যে কার্যক্রম শিক্ষাক্রম প্রণয়নের বিশ্বব্যাপী যে প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, তার ধাপগুলো হচ্ছে 7টা ধাপে বিভক্ত করেছি। আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যক্তির জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সেগুলোকে শানিত করে থাকে। ক্ষেত্রগুলি সম্পর্কে শিক্ষার্থীর মধ্যে ধারণা গড়ে তোলার সামগ্রিক পরিকল্পনাকে শিক্ষাক্রম বলা হয়। একটু আগেই তো বললাম যে শিক্ষাক্রম হচ্ছে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে শিক্ষাক্রমে শেখানো কার্যক্রমের সুবিন্যস্ত পরিচালনা হয়। মানবিক গুণাবলী এখানে মূল্যবোধকে জাগ্রত করে। সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ভিত্তিতে নির্মিত শিক্ষণ অভিজ্ঞতা, পঠন পাঠন সামগ্রী প্রণয়ন এবং শিক্ষাদান কার্যাবলী সম্মিলিত রূপরেখায় শিক্ষাক্রম। যে সংজ্ঞায় আমরা আসি, তাহলে কি বলবো? সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ভিত্তিতে নির্মিত শিক্ষণ অভিজ্ঞতা, পাঠন সামগ্রী প্রণয়ন এবং শিক্ষাদান কার্যাবলী সম্মিলিত রূপরেখায় শিক্ষাক্রম। বিদ্যালয় কর্তৃক পরিচালিত সুনির্দিষ্ট শিক্ষা স্তরের জন্য পূর্ব নির্ধারিত কার্য পর্যায়ক্রমে বিন্যস্ত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, মূল্যবোধ অর্জন, স্বীকৃত সনদ প্রদান সামগ্রিক কার্যক্রমে শিক্ষাক্রম বলে। আমরা যে সংজ্ঞায় আসি, শিক্ষাক্রমের সংজ্ঞা, ব্যবহারিক সংজ্ঞা, তারপর বিষয়গতের দৃষ্টিতে শিক্ষাক্রমটা কি এবং কেন। শিক্ষাক্রমের প্রবক্তা র্যাফেল টাইলার শিক্ষাক্রমের সরাসরি সংজ্ঞা প্রদান না করে 4টি প্রশ্নের মাধ্যমে শিক্ষাক্রমের ধারণা প্রদান করার চেষ্টা করেছেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে: 1 শিক্ষা কি কি উদ্দেশ্য অর্জন করবে, 2 কি কি শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে উদ্দেশ্য অর্জন করবে, 3 শিক্ষণ অভিজ্ঞতা কি উপায়ে সংগঠন ও বিন্যাস করা যাবে, 4 উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা কিভাবে যাচাই করা যাবে। একটি শিক্ষাক্রমের উদ্দেশ্য
শিখন অভিজ্ঞতা সংগঠন বা বিন্যাস এর মূল্যায়ন এই চারটি দিকে বোঝাতে চেষ্টা করে। তাই শিক্ষাবিদ হিল্ডা তাওয়াব এর মতে যুগের চিন্তা ভাবনার অবয়হীন ফসলই হলো শিক্ষাক্রম। যদি আমরা অন্য কথায় আসি, শিক্ষাক্রমের সমকালীন জগৎ ও জীবনের প্রতিফলন ঘটে। শিক্ষাক্রমের বলতে শিক্ষা উদ্দেশ্য, শিক্ষণ, অভিজ্ঞতা, নির্বাচন, বস্তুনিষ্ঠ বিষয়বস্তু শনাক্তকরণ, বিষয়বস্তু সংগঠন, মূল্যায়ন ইত্যাদির একটি বৃত্তাকার প্রক্রিয়াকে বুঝিয়েছে। উইকের মধ্যে হচ্ছে শিক্ষায়তনে শিক্ষা লাভের কালে বিভিন্ন রকম সুবিন্যস্ত ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকভাবে মূল্যায়ন, মূল্যবান ও জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ দেওয়া হয়। তাই শিক্ষা সেলার বা আলেকজান্ডারের মনে করেন শ্রেণীকক্ষে, মাঠের খেলা বা বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের শিক্ষণের প্রভাবিত করার জন্য বিদ্যালয়ের প্রচেষ্টার সমষ্টি শিক্ষাক্রম। আমরা শ্রেণীকক্ষ ধরতে পারি, খেলার মাঠেও ধরতে পারি, বিদ্যালয়ের বাইরেও আমরা যেতে পারি। শিক্ষার্থী শিক্ষণের প্রভাবিত করার যে কলা কৌশল, বিদ্যালয়ের প্রচেষ্টার সমষ্টি শিক্ষাক্রম। তাই ওকাসের মতে কি বলতে পারি আমরা, কোন একটি নির্দিষ্ট স্থানের জন্য কেবল একটি বিষয়ের জন্য একটি কার্যক্রম। 2, কোন একটি সম্পূর্ণ শিক্ষা স্তরের জন্য একটি বিষয়ের একটি কার্যক্রম। 3, কোন একটি সম্পূর্ণ শিক্ষা স্তরের জন্য বহু বিষয়ের একটি কার্যক্রম। কার্যক্রম বিভিন্ন অবস্থায়, অক্সফোর্ড ডিকশনারি ভাষায় একটা কথা আছে যে শিক্ষাক্রম বলতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য পঠনের কোর্স সমূহকে বোঝানো হয়। কিন্তু শিক্ষাক্রম হচ্ছে শিশুদের যাবতীয় কাজের সন্তুষ্টি, যা প্রদানের দায়িত্ব বিদ্যালয় গ্রহণ করে। শিক্ষাক্রম হলো সেই পারস্পরিক সম্পর্কযুক্ত শিক্ষণ পরিকল্পনা অভিজ্ঞতার সমাবেশ, যা বিদ্যালয়ের তত্ত্বাবধানে একজন শিক্ষার্থী সম্পন্ন করে থাকে। আমরা যে সংজ্ঞায়িত করলাম বা সংজ্ঞার কথা বললাম বা বিশ্লেষণ পর্যালোচনা করে বলা যায় যে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, খেলার মাঠ, গবেষণাগার, শিক্ষার্থীর বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন মিতক্রিয়ার মধ্য দিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করে থাকে তার সামগ্রিক রূপ হলো শিক্ষাক্রম। অন্যভাবে বলা যায় শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত অভিজ্ঞতা শিক্ষণ দিয়ে তাদের বোঝানোর কাম্য বা বাঞ্ছনীয় এবং সমাজ কর্তৃক গ্রহণযোগ্য বিশ্বাস, আচরণ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন বলতে সহায়তা করে কার্যক্রম। তাই পরিবর্তন বলতে সহায়তা করার, সেটা হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। আমরা কি দেখতে পাচ্ছি যে শুরু থেকেই শেষ পর্যন্ত শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। শিক্ষাক্রমের কাজ কি? যদি আমরা বলি যে শিক্ষাক্রমের কাজ ফাউন্ডেশন অফ কারিকুলাম, শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার সুস্থ একটি কার্যকর পরিকল্পনা হলো
কারিকুলাম। অন্য কথা বলা যায় যে কারিকুলাম হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উদ্দেশ্যমুখী, সময়োপযোগী, কর্মভিত্তিক, গতিশীল করে পুনর্গঠিত নির্মাণ করার একটি বিশেষ নীল নকশা। শিক্ষা ও শিক্ষার ব্যবস্থা সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হল শিক্ষাক্রম। শিক্ষাক্রম ব্যতীত শিক্ষার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষাক্রম ছাড়া শিক্ষাদান, শিক্ষাক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। শিক্ষাদান কার্যক্রমের হচ্ছে শিক্ষাক্রম পরিকল্পনার অংশ বিশেষ। শিক্ষার্থীর সার্বিক বিকাশের লক্ষ্যে কখনো কি ও কেন কতটুকু শিখতে পেরেছি, শেখাতে পেরেছি এবং কোনো বিষয়ে হাতে কলমে শিখালে কার্যক্রম হলো তাই রূপরেখা। এসব কথা থেকে আমরা অনুভব করতে যাচ্ছি যে শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা নানাবিধ। শিক্ষাক্রমের কি গুরুত্বপূর্ণ কাজ, শিক্ষাক্রম কেন, কি তার বিষয়, শিক্ষাক্রমের পাঠদানের বিষয়, শিক্ষাক্রম প্রণয়নের নীতিমালা, শিক্ষাক্রমের উন্নয়ন মডেল, শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। জাতীয় আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, রাষ্ট্র, সংবিধান, সমকালীন জীবনের চাহিদা এবং ক্রমবর্ধমান জ্ঞান ও দক্ষতার আলোকে শিক্ষাক্রম পাঠ্যসূচি সংস্কার, পরিবর্তিত নবায়ন যে কোনো শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। বিগত শতাব্দীতে ধরে শিক্ষাক্রম নিয়ে চিন্তা ভাবনা অন্ত নেই। বহুবিধ কাজে ও গবেষণা এখনো হচ্ছে। এ সময় শিক্ষাক্রম প্রণয়নের বিভিন্ন তথ্য, মডেল, পদ্ধতি ও কলাকৌশল আবিষ্কৃত হচ্ছে। কথা ঠিক যে একটি নির্দিষ্ট সমাজ সংস্কৃতি শিক্ষার্থী শিক্ষার জন্য ও উদ্দেশ্য কেন্দ্র করে শিক্ষাক্রম উন্নয়ন করা হয়ে থাকে। শিক্ষাক্রমের কারিকুলাম ডেভেলপমেন্টের যে ধারাবাহিকতা, শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে রূপদানের বাহন হচ্ছে শিক্ষাক্রম। আমরা বারবার বলছি যে রূপরেখা সুপরিকল্পিত রূপদানের বাহন হচ্ছে শিক্ষাক্রম। সেই শিক্ষাক্রমকে প্রণয়ন করতে হচ্ছে কতগুলো নীতি অনুসরণ করা দরকার। আসলে সব দেশেরই শিক্ষাক্রম প্রণয়নের একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতা স্তর বা পর্যায়ে অনুসরণ করা হয়। ইউনেস্কো প্যারিস 1977 সালে আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউট IIEP কার্যক্রম উন্নয়নের 3টি পর্যায় চিহ্নিত করেছিল। একটা কি? শিক্ষাক্রম প্রণয়ন উন্নয়ন পরিকল্পনা রূপরেখা প্রণয়ন। খ, পাঠ পাঠন সামগ্রী প্রণয়নের রূপরেখা প্রণয়ন। গ, শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন। ইরান, কোরিয়া, নেপাল, থাইল্যান্ড শিক্ষাক্রম প্রণয়নের কম বেশি স্তরগুলো অনুসরণ করে থাকে। জরিপের মাধ্যমে শিক্ষায় জাতীয় চাহিদার নিরূপণ, জাতীয় চাহিদার অধিকারের ভিত্তিতে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ, বিষয়বস্তু চিহ্নিতকরণ বা অনুসরণের শিক্ষণ, শিখানো উপকরণ পিছনে মূল্যায়ন। জাতি শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুষ্ঠিত শিক্ষাক্রম 1995 পরিমার্জন ও উন্নয়নের বিভিন্ন দিকগুলো, যেমন সময়ের চাহিদা আলোকে বিশেষ বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে পরিচালিত শিক্ষাক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার জাতীয় প্রয়োজনীয়তা নিরূপণ,
যেগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ আমরা আগেই বলেছি। শিক্ষাক্রমের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ কারিকুলাম। শিক্ষা যেমন জীবনব্যাপী একটি গতিশীল প্রক্রিয়া, তেমনি জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, জীবনাদেশ, সমাজ ব্যবস্থা ইত্যাদি পরিবর্তনশীল। বিভিন্ন দার্শনিক, শিক্ষাবিদ, চিন্তাবিদ জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, সমাজের জীবনের পরিবর্তনশীলতার সাথে সমাজের সুস্থতা রক্ষা করে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে থাকে। শিক্ষার বর্তমান রূপ এসেছে বিভিন্ন পরিবর্তন, পরিমার্জন ও সংযোজনের মধ্যে দিয়ে। যুগে যুগে ভিন্ন শিক্ষাবিদ শিক্ষার বিশেষজ্ঞ কার্যক্রমের প্রকৃতি বা প্রকার শ্রেণীভাগের উপর আলোচনা করে কিছু দিক নির্দেশন দিয়েছেন, উদ্ভাবন করেছেন ভিন্ন মতামত বা মতবাদ। সেরকমের কয়েকটি ভাগে ভাগ করেছেন। গতানুগতিক বা বিষয় ভিত্তিক শিক্ষাক্রম, 2 শিশু কেন্দ্রিক শিক্ষাক্রম, 4 কর্মকেন্দ্রিক শিক্ষাক্রম, 4 জীবন কেন্দ্রিক শিক্ষাক্রম, 5 অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষাক্রম, 6 চাহিদা কেন্দ্রিক শিক্ষাক্রম, 7 মিলিত শিক্ষাক্রম। আমরা গতানুগতিক বা বিষয় ভিত্তিক শিক্ষাক্রম নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীর বয়স, সমর্থন, অভিরুচি, অভিপ্রায়, দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রতি লক্ষ্য না রেখে, দৃষ্টি না দিয়ে শুধু বিষয়ের উপর ভিত্তি করে যে শিক্ষাক্রম রচনা করা হয় তাকে বিষয় কেন্দ্রিক শিক্ষাক্রম বলে। একটি সনাতন শিক্ষাক্রম বহু পূর্বের থেকে শিক্ষাক্রম পরিচালিত। এ ধরনের শিক্ষাক্রমের শিক্ষার্থীর চাহিদা, প্রবণতা, ক্ষমতা, আগ্রহ প্রভৃতি পুরোপুরি উপেক্ষিত, পুঁথিজ্ঞানের উপর নির্ভরশীল। বর্তমানে এই ধারণা শিক্ষাক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে যতটা ভূমিকা রাখতে সক্ষম নয়। মান্দাত্য আমলের বা পূর্বের নিয়ম কানুনের যে শিক্ষা কার্যক্রম বা ট্র্যাডিশনাল সাবজেক্টিভ কারিকুলাম, তাতে শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম নয়। 2 আমরা যদি শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রমের কথা যদি বলি, গতানুগতিক বা বিষয় ভিত্তিক শিক্ষাক্রমের সম্পূর্ণ বিপরীত হচ্ছে শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম। শিশু বা শিক্ষার্থীর বয়স, সমর্থন, আগ্রহ, অভিরুচি, অনুরাগের প্রতি লক্ষ্য রেখে যে শিক্ষাক্রম পরিণত হয় তাকে শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম বলা হয়। আমরা মূল্যায়ন করি, আমরা এতে সুবিধা কি আছে আর অসুবিধাটাই কি আছে। শিশু শিক্ষাক্রমের শিশু কেন্দ্রিক শিক্ষাক্রমের সমস্যা বা সুবিধা অসুবিধাটা আমরা যদি আলোচনা করতে পারি, অত্যন্ত সুবিধা হচ্ছে যে এই শিক্ষাক্রম অত্যন্ত নমনীয়, সহজে পরিবর্তনযোগ্য। 2 শিক্ষার্থীদের সমর্থন, চাহিদা, আগ্রহ, অভিরুচির প্রতি গুরুত্ব আরোপ করে। 3 শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সহায়তা করে। 4 বিষয়বস্তু সহজবোধ্য হয় এবং
শিখন সমর্থ হয়। আর অসুবিধাটাও যেমন আছে, সুবিধাও যেমন আছে, অসুবিধাটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অসুবিধাগুলোও আমরা ধরে নিতে পারি। সমর্থ ভিত্তিক প্রথা, পৃথক পাঠ্য বই রচনা করা কঠিন হয়ে পড়ে। 2, প্রক্রিয়াকে সফল করতে প্রচুর শিক্ষারূপ প্রকল্প সংগ্রহ করতে হয়। 3, সব ধরনের শিক্ষার্থীর সমর্থ চাহিদা আগ্রহের সাথে পরিপূর্ণ মিল রেখে শিক্ষা প্রণয়ন করা কাগজ কলমে সক্ষম হলেও বাস্তবে সম্ভব হয় না। আমরা যে ভাগে ভাগ করলাম, 3 আমরা যদি বলতে চাই কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক শিক্ষাক্রমটা কি, আমরা দেখলাম শিশু কেন্দ্রিক, গতানুগতিক, শিশু কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক। কর্মকেন্দ্রিকটা কি? কর্মকেন্দ্রিক শিক্ষাক্রম হচ্ছে যে শিক্ষাক্রমের কাজের উপর বেশি জোর দেওয়া হয় বা কাজের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, তাকে শিক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলে। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রিক হয়, এখানে শিক্ষকের ভূমিকা আছে সহায়তাকারী বা সহায়কের ভূমিকা। শিক্ষার্থী সব সময় সক্রিয় বা সচল রাখতে হয়। বিশেষজ্ঞদের মতে রুশো, মন্ডেশ্বরী, জন ডিউকের মতে যশস্বী আধুনিক শিক্ষাবিদ কর্মকেন্দ্রিক শিক্ষার সমর্থন অনুসারী। কর্মকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জনক শিক্ষাবিদ বলেছেন, শিক্ষার্থীকে কাজের মাধ্যমে শেখালে বিষয়ের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পায়, শিখন প্রক্রিয়া চিত্তকার্ষ, আনন্দদায়ক ও উপভোগ হয় এবং বিষয়বস্তু শিক্ষার্থীর মনে দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে পারে। এ ধরনের শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থী কর্মবিমুখতা পরিবর্তে কর্মমুখর হয়ে ওঠে এবং তাদের মধ্যে ভাবোদয় হয়, চেতনার উন্মেষ ঘটে। কাজ হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবন কর্মময়। এই কারণে কবি বলেছে, চারি কি বলছিলাম আমরা, জীবন কেন্দ্রিক শিক্ষাক্রম। জীবন কেন্দ্রিক শিক্ষাক্রমটা কি? প্রবাদে আছে, life is not a bed of peace, life is really a bed of thorns. মানব জীবনের বিভিন্ন সমস্যা বা সামঞ্জস্যগুলো সমাধানের উদ্দেশ্য কেন্দ্র করে যে শিক্ষাক্রম রচিত হয় তাকেই জীবন কেন্দ্রিক শিক্ষাক্রম বলে। তাই শিক্ষাক্রমের মূল উপপাদ্য বিষয় হচ্ছে জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত বা জীবনের জন্য শিক্ষা। মানব জীবনের সমস্যাগুলো সমাধানের সুষ্ঠু সমাধানের উপর নির্ভর করেই জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য ও সার্থকতা লাভ করে। শিক্ষাবিদ স্বীকৃতি দিয়েছেন, এই শিক্ষাক্রমের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। শ্রেণীকক্ষে গঠিত বিষয়ের উপর বাস্তব জীবনের সমন্বয় সাধিত হলে পাঠের প্রতি শিক্ষার্থীর আকর্ষণ বৃদ্ধি করে। এ ধরনের শিক্ষাক্রম পাঠের একঘেয়েমি নিরসতা দূর করে, পাঠে আনে আনন্দমুখ এক পরিবেশ, যাতে শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে শিখতে আগ্রহী ভাব করে। দেশ ও সমাজের প্রয়োজনে বৃহত্তর তাগিদে আধুনিক শিক্ষাক্রম হওয়া উচিত জীবন কেন্দ্রিক শিক্ষাক্রম। তাহলে আমরা জীবন কেন্দ্রিক, তারপরে কি হবে? অভিজ্ঞতা কেন্দ্রিক। যে শিক্ষাক্রম প্রণীত হয়
অভিজ্ঞতা নিয়ে। তারপর তাকে অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষাক্রম বলা হয়। জীবন হচ্ছে অভিজ্ঞতার সমষ্টি বা অভিজ্ঞতাই শিক্ষা। জন ডিউক বলেছেন যে শিক্ষা সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, সে শিক্ষা কোনো শিক্ষাই নয়, তা মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে। অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষাক্রমের প্রতি সম্পর্ককে মন্তব্য করতে গিয়ে শিক্ষাবিদ উইলবার বলেন এক ধরনের শিক্ষাক্রম আধুনিক এবং জীবন বিকাশের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা দেখছি শিক্ষাক্রমের চাহিদা, অভিজ্ঞতা, জীবন কেন্দ্রিক, সে চাহিদা কেন্দ্রিক। এখন যদি আমরা দেখি চাহিদা কেন্দ্রিকটা কি, শিশু চাহিদাকে কেন্দ্র করেই তার প্রতি লক্ষ্য রেখে শিক্ষাক্রম পরিণত হয়ে থাকে চাহিদা কেন্দ্রিক শিক্ষাক্রম বলে। প্রাচীনকালে শিক্ষাবিদ দেহ ও মনকে আলাদা করার মনে করতেন, কিন্তু আধুনিক শিক্ষাবিদগণ মনে করেন দেহ মন অবিচ্ছিন্ন সত্তা। সুতরাং শিশুদের শিক্ষার্থীর দেহ ও মনের চাহিদা অনুসারে শিক্ষাক্রম উচিত। গতানুগতিক পাঠ্যক্রমে সেই দিক উপেক্ষিত। চাহিদা কেন্দ্রিক শিক্ষাক্রম আধুনিক ধারার শিক্ষাক্রম উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আমরা চাহিদাকে কিভাবে শিশুর চাহিদা যে কেন্দ্র করে যে কার্যক্রম শিক্ষাক্রম পরিণত হয়, তার প্রতি সমন্বিত কার্যক্রম শিক্ষাক্রম রচনার বিভিন্ন বিষয়ের উপর সমন্বয় সাধন করে শিক্ষাক্রম পরিণত হয়ে থাকে, সেটা হচ্ছে সমন্বিত শিক্ষাক্রম। সমন্বিত শিক্ষাক্রমের মধ্যে প্রতিফলিত এক ধরনের শিক্ষাক্রম আধুনিক ও বাস্তবসম্মত। এক দার্শনিক শিক্ষাবিদ শিক্ষা বিষয়ক শিক্ষা ব্যবস্থার গতিশীলতা ও পূর্ণতা আনয়নের জন্য এই ধরনের শিক্ষাক্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, দৃষ্টি দিয়েছেন। দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাক্রমকে ভিন্ন বিভাগে পরিচালিত করেছেন, যেমন করে সাধারণ শিক্ষাধারা শিক্ষাক্রম, 2 কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার শিক্ষাক্রম, 3 পেশাগত শিক্ষার শিক্ষাক্রম। আমরা সাধারণ শিক্ষা কারিকুলামের কথা যদি বলি, মানবিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ব্যবসা শিক্ষা কার্যক্রম সাধারণ শিক্ষাধারার কার্যক্রম ধারায় আবার 4টি ভাগে ভাগ করা যায়: প্রাথমিক স্তরের শিক্ষাক্রম, মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম এবং উচ্চ স্তরের শিক্ষাক্রম। এগুলোতে আমরা সাধারণ শিক্ষাধারার শিক্ষাক্রমের সাথে আমরা সম্পৃক্ততা করতে পারি। 2 কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষাধারার শিক্ষাক্রমটা কি? পলিটেকনিক, টেকনিক্যাল কার্যক্রম, হাতে কলমে বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য রেখে যে পাঠ দানের বা কার্য শিক্ষাক্রমের উদ্ভাবিত করা হয়, সেই জায়গাটাকে নিয়েই আমরা বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য রেখে বাস্তব জীবনের সাথে উন্নয়নের ধারায় ফিরে যেতে চাই। বাস্তব জীবনের উন্নয়নকে পুঁজি করে আমরা আগামী দিনকে রচনা করতে পারি, ভবিষ্যৎ দিকটা নির্দেশন করতে পারি। সেই পেশাগত শিক্ষার কার্যক্রম উচ্চ শিক্ষা জ্ঞানের পেশাজীবীদের শিক্ষা ও প্রশিক্ষণের কার্যক্রমের 4টি বিভাগে বিভক্ত করা যায়, যেমন শিক্ষা প্রশিক্ষণের কার্যক্রম, প্রকৌশল শিক্ষা কার্যক্রম শিক্ষাক্রম, চিকিৎসা শিক্ষাক্রম, আইন শিক্ষার শিক্ষাক্রম।
আমরা জাতীয় অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা দার্শনিক ও সমাজতান্ত্রিক উদ্দেশ্য ভিত্তি হতে উৎসাহিত জাতীয় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। শিক্ষাক্রম প্রণয়নের সময় এই সমকালীন জীবনধারা, জাতীয় মুদ্রাস্ফীতি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি, মানব সম্পদ উন্নয়ন নীতি, দক্ষ জ্ঞান শক্তির চাহিদা, মানব সম্পদের ব্যবহারের বর্তমান অবস্থায় ভবিষ্যৎ অভিক্ষেপ, 2-3 দশক ধরে শিক্ষার্থী নাগরিক দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ের উপর নীতি গ্রহণ করেছে। সেই জাতীয় অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। শিক্ষাশ্রয় এই দর্শনের উপর প্রতিষ্ঠান শিক্ষাক্রমের মৌলিক উদ্দেশ্য নীতির শিক্ষা দার্শনিক তথ্যের দ্বারা পুনর্ভাবে সমর্থিত হয়। তাই শিক্ষাক্রমের মৌলিক নীতিগুলো যাতে দর্শন সম্মত হয় সেই নীতিও গ্রহণ করতে হবে। ব্যক্তি বৈষম্য নীতি, প্রত্যেক শিক্ষার্থী স্বতন্ত্র একক বা নিজস্ব বৈশিষ্ট্যের দিক দিয়ে একে অপরের সঙ্গে তাই সমর্থ আমি ক্লাসে সরি আমি একটু বাইরে কথা বলে নিয়েছি, তাই 1 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম, নিইনি, তার জন্য আমি দুঃখিত। আমি আবার আমার পাঠে ফিরে আসছি। যদি ধারাবাহিকতার কেন্দ্রিকে আমরা আমাদের নীতির প্রশ্নে, ধাপের প্রশ্নে, শিক্ষাক্রম পরিকল্পনা ধাপ ও উপাদান, সমাজের চাহিদা ও সার্বিক অবস্থা, শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো কৌশল রণনীতির মতন। যেমন যুদ্ধক্ষেত্রে যেমন রণনীতি থাকে, নীতির পরিবর্তন যদি হয়, কাঠামোগত দিক পরিবর্তন যদি রণ পরিবর্তনের ধাপ পরিবর্তন হয় এবং যুদ্ধবিষ্ট সময়ের উপর তথা পরিবেশের উপর নির্ভর করে তাকে পরিকল্পনা আবার আঁকতে হয়। সেই পরিকল্পনায় সমাজ জীবনে যেমন যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য, বাস্তব জীবনের সাথেও এই সমাজ ব্যবস্থার এই পরিবর্তন ধারাটি গতিশীল, পরিকল্পিত, কার্যসম্মিলিত একটি পর্যায়ে প্রমাণিত মডেল বা মডেলের কার্যক্রম প্রণয়নের একটি উপাদান থাকে। সেই উপাদানের ভিত্তিতেই আমরা মডেলটাকে পুনর্জীবিত করতে পারি, মূল্যায়ন করতে পারি। এটা মাধ্যমিক শিক্ষাক্রমের, আমরা শিক্ষাক্রমটাকে যেটা বলি কারিকুলাম, সেই বিষয়ে আমাদের ধারণা দিচ্ছে। প্রথম প্রচ্ছদের আমরা আলোচনায় চলছি। ধন্যবাদ আপনাকে। সামাজিক চাহিদা ও সার্বিক অবস্থার জরিপ করুন। জরিপ কেন বলতে হচ্ছে? শিক্ষাক্রমের ভিতরে আবার জরিপ কেন আসতে চায়? জরিপ হচ্ছে এই জন্যে সমাজের চাহিদা ও বর্তমান অবস্থার কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্ত। সমাজের ভিন্ন পটভূমি, যেমন সমাজের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য, ভাবধারা, দর্শন, রাজনীতি, অর্থনৈতিক অবস্থার প্রশাসনিক অবস্থা, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ও আচার অনুষ্ঠান, শিক্ষার্থী, আর্থসামাজিক জীবনধারা ইত্যাদি সব বিষয়ে পর্যালোচনা শিক্ষাক্রমের প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিভাবক নিজস্ব দর্শন অর্থাৎ তার চিন্তা, ভাবনা, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা, মর্যাদা, প্রতিপত্তি, শিক্ষা অভিজ্ঞতা, পেশা, কার্যক্ষমতা, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, ছাত্র শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক এবং সমাজের
বিভিন্ন কার্য সম্পাদনের জন্য পরিচালিত সামাজিক নিপুণতা সমূহের পরিসংখ্যান নির্ধারণ করার শিক্ষাক্রম প্রণয়নের অপরিহার্য। আমরা শিক্ষাক্রমের যে উদ্দেশ্যের কথা বলছিলাম এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। শিক্ষাক্রম প্রণয়নের জন্য সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট জরিপ করার পর যেটি বিষয় অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া শিক্ষাক্রমের সফল বাস্তবায়ন সম্ভব নয়। বিভিন্ন আঞ্চলিক লক্ষ্য উদ্দেশ্য সমন্বয়ে সাধন করা অপরিহার্য। যে কোনো পরিকল্পনা শিক্ষাক্রমের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণের সময় আঞ্চলিকতা বা স্থায়ীভাবে একটি যথার্থ জরিপের মাধ্যমে স্থানীয় নিজস্ব দর্শন ও ব্যক্তিগত চাহিদা কিভাবে পূরণ করা সম্ভব তা অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। শিক্ষার্থীর চাহিদা মেটানো বা উদ্দেশ্যমূলক অর্জন উপায় যেভাবে কি ধরনের জ্ঞান ধারণা ও প্রযুক্তিগত ক্ষমতা প্রয়োজন অবশ্যই চিন্তা করতে হয়। শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের জন্য কেন্দ্রীয়ভাবে যে নীতি অবলম্বন করা হয় তা সর্বস্তরের লোকের প্রচলিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কর্মশালা অংশগ্রহণকারী সদস্যদের মাধ্যমে গৃহীত গ্রন্থাবলী স্থানীয় পর্যায়ে সম্প্রসারণ করা জাতীয় উদ্দেশ্যগুলি নির্ধারণের সঙ্গে সকল স্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সফল হিসাবে কেন্দ্রীয় পরিকল্পনা বাস্তবায়নের সকল ধারা নিশ্চিত হয়। 2 মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী প্রাথমিক স্তর অর্জনে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি, যেগুলো আগে বলেছি যে দক্ষতা দৃষ্টিভঙ্গি সংগ্রহকরণ সহায়তা করে। ধর্মীয় নৈতিক সাংস্কৃতিক সামাজিক মূল্যবোধ উদ্বুদ্ধ করা, আর্থসামাজিক প্রেক্ষাপট সমকালীন জীবনের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর নবতর জ্ঞান ও দক্ষতা গঠনের সুযোগ দৃষ্টিভঙ্গি সুযোগ সৃষ্টিকারী মানবতাবোধ ও দেশাত্মবোধ জাতীয় জাগ্রতকরণ শিক্ষার্থীর প্রকৃত অবস্থার উপরে নির্ভর করে। 5 জীবনমুখী বস্তুনিষ্ঠ ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করে। আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দক্ষতা অর্জনের শিক্ষার্থী দৃষ্টিভঙ্গি গঠন ও দৈনন্দিন জীবনে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করা উচিত। শিক্ষার্থী তার আত্মকর্মসংস্থান উপার্জনে সক্ষম করে তোলার প্রয়াসকে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা। জীবনমুখী বস্তুনিষ্ঠ ইতিবাচক মনোভাব দৃষ্টিতে আমাদের সকলের মাধ্যমিক শিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি আদর্শ শিক্ষাক্রমের প্রণয়ন। কারণ সেই শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্যে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নির্ধারণ করতে হয় পেশাগত নীতি ও কৌশল। রণকৌশলের সাথে নীতি কৌশল একটি আদর্শ মানসম্মত শিক্ষাক্রম প্রণয়নের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা আবশ্যক। জনগোষ্ঠী জীবন দর্শন, জনগোষ্ঠী সামাজিক রূপান্তর উদ্যোগ, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা, শিক্ষাক্রমের ব্যাপক সংজ্ঞা গ্রহণ, শিক্ষা শাস্ত্রের দর্শনের উপর প্রতিষ্ঠা, ব্যক্তি স্বার্থ সমাজ স্বার্থের সমন্বয়, ব্যক্তি বৈষম্য নীতি, বহুমাত্রিক নীতি, 9 সমাজ জীবনের প্রস্তুতি নীতি,
জীবন কেন্দ্রিক নীতিমালা, কর্মক্ষেত্রে নীতিমালা, দক্ষতা অর্জন, শিক্ষাক্রমের বিষয়বস্তুর চয়ন, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জাগ্রতকরণ, অবসর যাপনের জীবন বিনোদনের জাতীয় কৃষ্টি ঐতিহ্যের সংরক্ষণ নীতি, বহুজাতিক ভ্রাতৃত্ববোধের জাগ্রতকরণ, শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থী আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, সে লক্ষ্যে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের অবিভাজ্যতা নীতি শিক্ষাক্রমটা সঠিক পূর্ববর্তী স্তরের সঙ্গে সন্নিবিষ্ট করে সংঘবদ্ধ হয়ে, এই জন্য শিক্ষাক্রমের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তর বিভক্ত করলে এই প্রতিপক্ষে অবিভাজ্য নীতি গ্রহণ করতে হয়। শিক্ষাক্রমের বিষয় বস্তু চয়ন, শিক্ষাক্রমের বাস্তবায়নের বিস্তর, তারপর দেশব্যাপী বাস্তবায়ন, শিক্ষাক্রমের অন্তর্গত নূতন সংযোজন, পরিবর্তন, প্রতি নির্ধারণ করা, বিদ্যালয়ের শ্রেষ্ঠ সামাজিক বুদ্ধিবৃত্তির পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে যৌথ উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শ্রেণীকক্ষে সুষ্ঠু শিক্ষাদান কার্যক্রমে শিক্ষাক্রম বাস্তবায়ন বিস্তরণ, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের উপর ভিত্তি করে একটি নবতর শিক্ষাক্রম প্রণয়নের বিশ্লেষণ বাস্তবায়নের কাজ শুরু করতে হয়। জাতীয় স্থানীয় উদ্দেশ্যগুলির উপর নির্ভর করে দক্ষ জনশক্তি, আর্থিক বিষয়ের শিক্ষা অবস্থার প্রশাসনিক ব্যবস্থা, অন্যান্য উপকরণের সর্বনিশ্চিত করা, শিক্ষাক্রমের বাস্তবায়নের কাজ শুরু করা। তবে জাতীয় পর্যায়ে একটা বাস্তবায়নের পূর্বে নমুনা হিসাবে নির্ধারণ কিছু প্রতিরূপ অঞ্চলে এটিকে পর্যবেক্ষণ বা পরীক্ষামূলক প্রণয়ন করা উচিত। শিক্ষাক্রমের এই পরীক্ষণ হচ্ছে ট্রায়াল স্টেজ বলা হয়। এক কর্মকাণ্ড হলো ট্রায়াল প্যাসেজের কেন্দ্রীয় আঞ্চলিক পর্যায়ে সবার পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ স্থাপন, প্রশাসন ও ব্যবস্থাপনা, অর্থ, অন্যান্য সম্পদের বিলি বন্টন এবং মূল্যায়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ। দুই, নতুন হিসাবে নির্বাচিত পরীক্ষামূলক বিদ্যালয়ের অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমেত শিক্ষা অন্যান্য কর্মচারীদের শিক্ষাক্রমের বিষয়বস্তু নীতিমালা সম্বন্ধে পুরোপুরি জ্ঞান দানের ব্যবস্থা করা। তিন, পরীক্ষামূলক শিক্ষাক্রমের সরজমিনে বাস্তবায়নের জন্য পাঠ্য বই, আসবাবপত্র, উপকরণ যথাযথ বিদ্যালয়ে সরবরাহ নিশ্চিতকরণ। চার, শিক্ষাক্রম বাস্তবায়ন হলে সহায়তা আনয়নের প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষক ও অন্যান্য শিক্ষা অফিসার কর্মচারীদের প্রশিক্ষণ দান। পাঁচ, পরীক্ষামূলক পরিকল্পনা কাজের নমুনা হিসাবে নির্ধারিত বিদ্যালয় হিসেবে শুরু করার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার সাবলীল প্রবাহ চালু রাখা, ভিন্ন কর্মকাণ্ড বজায় রাখা, ক্রমাগত মূল্যায়ন অব্যাহত রাখা প্রয়োজন। কোনো ব্যতিক্রম দেখা দিলে সঠিক কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় সংস্কার বা সংশোধন ব্যবস্থা গ্রহণ করা। প্রকৃত বাস্তবায়নের জন্য নমুনা সংগ্রহের ট্রায়াল স্টেজ ত্রুটি বিচ্ছুতি সংশোধন প্রয়োজনীয় রদ বদলে করার জন্য নির্দিষ্ট সময়ের ব্যবস্থা থাকা অপরিহার্য। তারপরে দেশব্যাপী বাস্তবায়নে যেটা আমরা বলছি, নমুনা পরীক্ষার পর প্রাপ্ত যে কোনো সুবিধা অসুবিধা সামঞ্জস্যতা দূরীকরণের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, আসবাবপত্র সংশ্লিষ্ট সব পরিবেশের প্রাসঙ্গিক পরিবর্তন নিশ্চিত করা। শিক্ষাক্রম বাস্তবায়নে জড়িত প্রশাসন, পরিদর্শক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের জন্য পরস্পরের নীতি অনুসৃত করা।
শিক্ষাক্রম যথার্থ মূল্যায়নের জন্য উপযুক্ত মানসম্পন্ন পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। 5 শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে সাথেই ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে ভবিষ্যৎ কর্মসূচির উপর গবেষণা চালিয়ে যার প্রস্তাব বাজেট বৈষয়িক সুবিধা প্রণয়ন করতে হয়। শিক্ষাক্রমের মূল্যায়ন শিক্ষাক্রম মূল্যায়নের জন্য একটি গতিশীল জটিল প্রক্রিয়া পরিকল্পিত শুরু করে বাস্তবায়ন পর্যন্ত মূল্যায়নের সব অগ্রগতি চলতে থাকে। যে কোনো ধাপ বা যে কোনো অবস্থার মূল্যায়নের ব্যবস্থা গ্রহণের পর খোলা থাকতে হবে শিক্ষার্থী পাঠের বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান ও দক্ষতা পরীক্ষা কক্ষে শ্রেণীকক্ষে সাময়িক বা বার্ষিক উভয় প্রকারের ভাবে নির্ধারিত সময়সূচি ব্যতিরিক্ত সুনির্দিষ্ট নীতি থাকা দরকার। মূল্যায়নের প্রকৃতি উদ্দেশ্য ব্যক্তি সমাজ বাজেটে নিশ্চিত করতে হবে। মূল্যায়ন শুধু ফলাফলের উপর না করে প্রক্রিয়ার উপর করতে হয়। উদ্দেশ্য অর্জিত হলো কিনা মূল্যায়নের মাধ্যমে তা দেখতে হবে। উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত জনশক্তি যন্ত্রপাতি উপকরণের ব্যবহারে হয়েছে কিনা সেটি মূল্যায়নের মাধ্যমে বোঝানো সম্ভব। মূল্যায়ন আমরা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিরূপণ, শিক্ষার বিষয়বস্তু শনাক্তকরণ চয়ন বিন্যাস, 2 শিক্ষণ কার্যক্রম নির্বাচন প্রয়োগ, 3 শিক্ষণ ও প্রশিক্ষণ, 4 শিক্ষার মূল্যায়ন কৌশল উদ্ভাবন ও ব্যবহার। তারপরে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিরূপণ যদি করি, শিক্ষার বিষয়বস্তু শনাক্তকরণ চয়ন এবং বিষয়বস্তু বিন্যাস করণ আমাদের দেখতে হবে। কারিকুলাম ডিজাইন, ডিজাইনটা কি হওয়া উচিত এবং কেন একটি কৌশলতা বা শিল্প জ্বালিয়ে এক বা একাধিক উদ্দেশ্য অর্জিত হয়। একটি শিক্ষাক্রমের সংক্রান্ত কাজের উপযোগী এমন ধরনের নীল নকশা যার মধ্যে থেকে শিক্ষার উপাদান কলা কৌশল কার্য সম্পাদন পদ্ধতি প্রয়োজনীয় সময় অর্থ জনগণের ধারাবাহিকতা নির্দেশনা মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমের সংস্কারের প্রয়োজনীয়তা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম যেসব কারণে সংস্কার করা প্রয়োজন তা হলো শিক্ষাক্রমের অতিরিক্ত তথ্য নির্ভর ব্যবহারিক কাজের মাধ্যমে জ্ঞান লাভের নেই বললেই চলে। দৃষ্টিভঙ্গির যে কথা বলছিলাম যে ডিজাইন একটি কুশলতা বা শিল্প যাতে এক বা একাধিক উদ্দেশ্য অর্জিত হয়। শিক্ষাক্রমের কাজের উপযোগী এমন ধরনের নীল নকশা যার মধ্যে দিয়ে শিক্ষার উপাদান কলা কৌশল কার্যক্রম পদ্ধতি বিন্যস্ত হয়। আমরা যেটা উন্নয়নের কথা বলছি, শিক্ষাক্রম উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া দর্শন আদর্শ ইতিহাস ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি রাষ্ট্রীয় সংবিধান সমকালীন জীবনের চাহিদা প্রবর্তন জ্ঞান ও দক্ষতার আলোকেই শিক্ষাক্রম পাঠ্যসূচি সংস্কার পরিমার্জন নবায়ন যেকোনো শিক্ষা ব্যবহারের জন্য পরিহার্য। অর্ধশতাব্দীর শিক্ষাক্রম নিয়ে চিন্তা ভাবনার অন্ত নেই। বিষয় গবেষণা এখন চলছে।
যে কথা বলছিলাম যে তথ্য মডেল পদ্ধতি কলা কৌশল আবিষ্কার, একথা ঠিক, প্রতিটা নির্দিষ্ট সমাজ সংস্কৃতি শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের কেন্দ্র করেই কার্যক্রম উন্নয়ন করা হয়েছে। প্রক্রিয়াটা উন্নয়ন প্রক্রিয়া, শিক্ষাক্রম, ডেভেলপমেন্ট, কারিকুলাম, প্রসেস, শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিত রূপদানের বহন হচ্ছে শিক্ষাক্রম। এ কারণে শিক্ষাক্রম প্রণয়ন করতে হলে কতকগুলি নীতি অনুসরণ করা দরকার। আসলে দেশে কখনো শিক্ষাক্রম প্রণয়নের কয়েকটি ধারাবাহিকতা বিস্তার ও পর্যায়ে অনুসরণ করা হয়। শিক্ষাক্রম প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা রূপরেখা প্রণয়ন, খ পাঠ পঠন সামগ্রী প্রণয়নের রূপরেখা প্রণয়ন, জরিপের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা অনুসরণ করা, বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক অনুসৃত উন্নয়ন প্রক্রিয়া, সময়ের চাহিদার আলোকে বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে প্রচলিত শিক্ষাক্রম পর্যালোচনা, মাধ্যমিক শিক্ষা জাতীয় প্রয়োজনীয়তা নির্মূল আমরা সেভাবে উপলব্ধি করি, শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করি, বিষয়ভিত্তিক শ্রেণীভিত্তিক লক্ষ্য উদ্দেশ্য নিরূপণের ভিত্তি শিক্ষণ নিরূপণ, লেখক ও সম্পাদক নির্বাচন, পাণ্ডুলিপি মূল্যায়নকারী নির্বাচন ও পাণ্ডুলিপি প্রণয়ন, পাঠ্যপুস্তক মুদ্রণ বাজারজাতকরণ, শিক্ষাক্রম বিস্তার কার্যক্রমের সম্পাদন ইত্যাদি। আমরা যে উদ্দেশ্যটাকে নিয়ে আমরা শুরু করেছি, কারিকুলাম, শিক্ষাক্রমের যে দৃষ্টিভঙ্গি, সমাজ ব্যবস্থার উন্নয়নে, যেহেতু শিক্ষাক্রমের মধ্যে প্রতিফলিত হয় জাতীয় উন্নয়নের প্রতিচ্ছবি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, নানাবিধ সমস্যার ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও দেশে একটি যুগান্তকারী পরিমার্জিত আধুনিক ধারা শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। কিছু ত্রুটি বিচ্ছিন্ন তো রয়ে গেছে, অপূর্ণ লক্ষ্য সৃষ্টিতে বাংলাদেশের বর্তমান শিক্ষাক্রম অনেকটা উপযোগী আধুনিক। তাই আমরা কাঠামোগত দিক থেকে স্তর বিশিষ্ট লক্ষ্য ব্যবস্থাপনায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, জীবনবোধের উদ্বুদ্ধকরণ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার, উন্নত বিশ্বের কার্যক্রমে পর্যায়ে উন্নীতকরণ প্রচেষ্টা, ভাষা শিক্ষার গুরুত্ব আরোপ, বিজ্ঞান শিক্ষা, কম্পিউটার শিক্ষা ইত্যাদির উপর আমাদের জোর দিতে হবে শিক্ষাক্রমের গুরুত্ব। ধন্যবাদ। আমাদের আলোচনার এ পর্বে আমাদের সময় শেষ হয়েছে। আমরা আমাদের সাথে যদি কারো প্রশ্ন থাকে আমার আলোচনার যদি কোনো ত্রুটি থেকে থাকে বা কোথাও যদি জানার ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করা যেতে পারে, আমাকে সহযোগিতা করুন। হ্যালো, যদি কারো কোনো প্রশ্ন